বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ 2025। এবারের প্রতিপাদ্য অ্যাক্ট নাও, প্রটেক্ট আওয়ার প্রেজেন্ট, সিকিউর আওয়ার ফিউচার। অর্থাৎ এখনই পদক্ষেপ নিন, বর্তমান রক্ষা করুন, ভবিষ্যৎ সুরক্ষিত করুন। স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে পেনিসিলিন আবিষ্কারের মধ্য দিয়ে অ্যান্টিবায়োটিকের যাত্রা শুরু হয়, যদিও এর বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ শুরু হয় 1942-43 সালের দিকে। এটি একটি জীবন রক্ষাকারী ওষুধ, কিন্তু মাত্র 80-82 বছর এরই মধ্যে অ্যান্টিবায়োটিকের ভুল এবং অপব্যবহারে এর সুফল হারাতে বসেছে। অনেক অ্যান্টিবায়োটিকই রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ আর কার্যকর নেই অথবা আংশিক বা সামান্য কার্যকর আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার জয়পুরহাট প্রাণী সম্পদ অধিদপ্তর উত্তরবঙ্গের এএমআর বিশেষায়িত একটি ল্যাব, যেখানে এএমআর নিয়ে গবেষণা করা হয়। এখানে বিভিন্ন খামার থেকে, লাইভ বার্ড মার্কেট থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে জীবাণু জন্মানো হয় এবং অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি পরীক্ষা করা হয়। এখানে প্রায় 20 থেকে 22টি অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি পরীক্ষা করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এখন কথা বলবো আমরা এএমআর বিষয়ে। ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার, জয়পুরহাট, উত্তরবঙ্গের এএমআর এর একটা বিশেষায়িত ল্যাব। তো আমরা এএমআর এর উপরে এই ব্যাপারে আমরা তার সাথে কথা বলবো। আমরা জানতে চাই যে আসলে এএমআর জিনিসটা কি, যেটা নিয়ে আসলে সারা বিশ্বে এখন বেশ একটা আলোচিত ইস্যু। যদি আপনি একটু মামুন ভাই বলতেন যে এএমআর বিষয়টা কি আসলে। আসলে এএমআরটা হলো যে এএমটি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অর্থাৎ যখন কোনো ঔষধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, বা ভাইরাল বা অ্যান্টি ফাঙ্গাল ঔষধগুলো কোনো জীবাণুর বিরুদ্ধে যখন কাজ করে না, অর্থাৎ জীবাণু তাকে রেজিস্ট্যান্স করে ফেলে, এটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক। মানে আগে আসলে জীবাণুগুলো কাজ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই জীবাণুগুলো ওই ঔষধে কাজ করতেছে না, এই জীবাণুগুলোকে ধ্বংস করতো আগে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে ওই একই ঔষধ, কিন্তু এই জীবাণুগুলোকে আর ধ্বংস করতে পারতেছে না। আসলে ঔষধ ঠিক আছে, কিন্তু জীবাণুটা শক্তিশালী হয়ে গেছে ওই ঔষধগুলোর বিরুদ্ধে। ওই যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি প্যারাসাইট যে ঔষধগুলো আমরা ব্যবহার করি, এগুলো দেখা যাচ্ছে যে আর ওই একই জীবাণুর উপরে আর কার্যকারিতা আর নেই। কিন্তু এর পাশাপাশি আসলে আমার সুপারবাগ নিয়ে বেশ কথা হয়। আসলে সুপারবাগ জিনিসটা আসলে সুপারবাগটা হলো যে যখন কোনো ব্যাকটেরিয়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিকে বা অ্যান্টিমাইক্রোবিয়ালে কাজ করে না, এরকম ক্ষমতা যখন তৈরি করে কোনো ব্যাকটেরিয়া, সেটাকে আমরা সুপারবাগ বলি। হ্যাঁ, আসলে সুপারবাগ এটা বাগ নাই, কিন্তু আসলে এটা বাগের চাইতেও ভয়ঙ্কর। কারণ কি, যে প্রায় অধিকাংশ অ্যান্টিবায়োটিকই এখানে অকার্যকর হয়ে গেছে। অর্থাৎ দেখা যাবে যে কোনো সাধারণ রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু সেখানে যদি সুপারবাগ জীবাণু তৈরি হয়, আসলে সুপারবাগ জীবাণুটা আলাদা কিছু না, এটা ওই সাধারণ জীবাণুই, কিন্তু সে যখন অধিকাংশ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তার একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে, তখন দেখা যায় যে রোগ নির্ণয় হয়েছে, জীবাণু নির্ণয় হয়েছে, কিন্তু আসলে তাকে মেরে ফেলার মতো কোনো অ্যান্টিবায়োটিক আর অবশিষ্ট নেই। আসলে এই ধরনের ব্যাকটেরিয়া, তাহলে সত্যিকারেই এটা আসলে ভয়াবহ একটা বিষয়। তো আসলে এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যেটা এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেশ সোচ্চার, সারা বিশ্বের এই হিউম্যান হেলথ, অ্যানিম্যাল হেলথ নিয়ে তারা বেশ একটা আতঙ্কিত। তো আসলে ওই এএমআরটা তৈরি হয় কিভাবে? সাধারণত প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে জীবাণুর বিরুদ্ধে কার্যকরী করার জন্য, কিন্তু আমরা যদি এই অ্যান্টিবায়োটিকটাকে যদি অপ্রয়োজনে ব্যবহার করি, বা আমরা যদি এই অ্যান্টিবায়োটিকটাকে সঠিক মাত্রায় এবং সঠিক ডিউরেশনে এবং সঠিক ডোজে ব্যবহার না করি, এবং যত্রতত্র ব্যবহার করি, প্রয়োজন না হলেও ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকটা তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এক্স্যাক্টলি, আসলে অপ্রয়োজনীয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে সাধারণ সর্দি কাশি হয়েছে, যেখানে ভাইরাল ইনফেকশন হয়েছে, অথচ আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি। কিন্তু আমাদের জানা দরকার যে আসলে অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো ভাইরাসের উপরে কাজ করে না, শুধুমাত্র ব্যাকটেরিয়ার উপরে এবং কিছু মাইক্রোপ্লাজমার উপরে কাজ করে। সেক্ষেত্রে আমরা যদি অ্যান্টিবায়োটিক ভাইরাসের রোগের বিরুদ্ধে ব্যবহার করি, তাহলে এটা একেবারে অপ্রয়োজনীয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আবার যদি আমরা সঠিক মাত্রায় সঠিক সময়ে যদি আমরা প্রয়োগ না করি, সেক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আবার এমনও কি হইতে পারে যে ডাক্তার দেখা যাচ্ছে 7 দিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু আপনি 3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে বেশ সুস্থতা বোধ করতেছেন। এখন ওই অবস্থায় যদি অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দেন, তাহলে কি হইতে পারে?
এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ধরি একটা রোগের ক্ষেত্রে তার 10,000 জীবাণু আক্রমণ করছে, সেই ক্ষেত্রে 3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে তার 7,000 জীবাণু মারা গেল। এখন এই 3,000 জীবাণু থেকে গেল। এই 3,000 জীবাণুর ফলে আমরা রোগের লক্ষণ আমাদের থাকবে না। কিন্তু হুম, হুম। এই 3,000 জীবাণু রেজিস্ট্যান্স হয়ে গেল এবং এই 3,000 জীবাণু পরবর্তীতে তাদের যে বংশধর আসবে তারা ওই অ্যান্টিবায়োটিকে আর কাজ আর করবে না। কাজ করবে না, অর্থাৎ আমাদেরকে পূর্ণাঙ্গ কোর্স 7 দিনের অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার 7 বলে দিনই থাকে খেতে তাহলে হবে। 7 দিনই খাইতে হবে বা ব্যবহার করতে হবে, যাতে করে শরীরের পরিপূর্ণ জীবাণুগুলো ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যায়। যায়। হ্যাঁ, তারপরে যে অনেক সময় ওভারডোজ ব্যবহার করে, সেটাও কি উপকার না ক্ষতিকর হতে ওভারডোজ পারে? ব্যবহার করা এটা একটা হলো যে আর্থিক ক্ষতি প্লাস যার উপর আমরা প্রয়োগ করছি তারও একটা শারীরিক ক্ষতি হচ্ছে। তার শরীরের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া স্ট্রেস দেখা দিবে। ফলে আসলে ওভারডোজ, আন্ডারডোজ এবং দুটাই শর্ট ডোজ ক্ষতিকর। এগুলো কোনোটাই আসলে ব্যবহার করা উচিত নয়। আমাদের আসলে সচেতন হওয়া দরকার যে একজন রেজিস্টার্ড ডাক্তার উনি যে নির্ধারিত ডোজ যে সময়ের জন্য দিবেন, ঠিক ওই নির্ধারিত প্রেসক্রিপশন অনুসারেই এটা ব্যবহার করা আমাদের উচিত হবে। তাছাড়া দেখা যাবে যে এই যে এমআর তৈরি হবে, পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক আর কাজ হবে না, তখন আরো নতুন নতুন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এমনও হতে পারে যে যদি শরীরে সুপার বাগ তৈরি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে কোনো আরো অ্যান্টিবায়োটিক ভয়াবহ আর কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদের এখন তাহলে উচিত হবে কি, এই এমআর থেকে রক্ষা বা প্রতিরোধ করতে গেলে আমাদের তাহলে এখন কি করা উচিত? এএমআর প্রতিরোধ করতে গেলে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমরা বিশেষ করে যদি খামারের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা আসবে সেটা হলো আমাদের বায়োসিকিউরিটি বায়োসিকিউরিটি অর্থাৎ আমাদের বিকল্প ব্যবস্থাটা, যে বায়োসিকিউরিটি জীবন নিরাপত্তাটা যদি আমরা জোরদার তারপরে যে করি। সমস্ত রোগের টিকা আছে সেই টিকাগুলো প্রপার ডোজ ডিউরেশনে সময় অনুযায়ী দিতে হবে এবং পাশাপাশি প্রপার রোগ নির্ণয় করে সঠিক অ্যান্টিবায়োটিক দিলে হুম। তাহলে আমরা এএমআরটা মানে প্রতিরোধ করতে পারবো। একদিকে আমাদের টিকা ব্যবহার করতে হবে, আবার সঠিক রোগ নির্ণয় করে তার চিকিৎসা করতে হবে। এছাড়া আমাদের এই যে জীবন নিরাপত্তা জীবন ব্যবস্থাটা, নিরাপত্তা ব্যবস্থা এইটা জোরদার অত্যন্ত করতে হবে। গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আমার মনে হয় যে যদি পুষ্টির সরবরাহ, আমরা যে প্রাণী নিয়ে যেগুলো আমরা ডিল করি, গবাদি পশু, হাঁস, মুরগি যেগুলোই হোক, এগুলো যদি যথোপযুক্ত যদি পুষ্টি ভালো ব্যবস্থাপনা থাকে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা নিঃসন্দেহ ভালো থাকবে। রোগবালাইয়ের আক্রমণ কম হবে। আক্রমণ অর্থাৎ আমাদের চিন্তায় রাখতে হবে অলওয়েজ যে প্রিভেন্টিভ মেজারমেন্ট, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আসলে প্রিভেনশনটাকে যদি আমরা জোরদার করি তাহলে আমাদের ট্রিটমেন্টটা কম করতে হবে, ঔষধ খরচ কম হবে, অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করতে হবে। আমাদের একদিকে লাভ হবে, সাশ্রয় হবে, পাশাপাশি এএমআরটা তৈরি হবে না। ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অনেকটা তারা নিরাপদে থাকবে। তো এখন আমরা জানি যে আপনার এই ল্যাবটা উত্তরবঙ্গের জন্য প্রাণী সম্পদ বিভাগের একটি বিশেষায়িত এএমআর ল্যাব। এখানে কাজ করতেছেন আপনারা, অনেকগুলো অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতেছেন, বেশ কয়েকটা জীবাণু নিয়ে আপনারা এখানে কালচার সেন্সিটিভিটি করতেছেন, আইসোলেশন করতেছেন। তো এখানে এই ল্যাবে আপনার এই অ্যান্টিবায়োটিক যেগুলো ব্যবহার করতেছেন যে জীবাণুর উপরে, তাতে আপনার অ্যান্টিবায়োটিকগুলোর কার্যকারিতাটা এখন কি অবস্থায় আছে? ধন্যবাদ। আমরা এই ল্যাবে প্রায় 22 সাল থেকে এএমআর নিয়ে কাজ করতেছি। এখানে কাজ করতে গিয়ে আমরা দেখতেছি প্রতি বছর আমরা প্রায় 600 স্যাম্পল নিয়ে কাজ করি। এইগুলাতে দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের ম্যাক্সিমাম অনেকগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। অনেকগুলা 100% পর্যন্ত রেজিস্ট্যান্স হয়ে গেছে। 100%? 100% মানে এমন অ্যান্টিবায়োটিক আছে যেগুলো প্রায় শতভাগ, মানে ওই নির্দিষ্ট খামারগুলোতে প্রায় শতভাগ অকার্যকর হয়ে গেছে। সেই অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে যেমন আমাদের অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, ডক্সাসাইক্লিন, ইভেন কোনো ক্ষেত্রে এরাইথ্রোমাইসিনও আমাদের 100% তাহলে এটা কি আসলে একটা অ্যালার্মিং বিষয় না? অবশ্যই এটা একটা অ্যালার্মিং বিষয়। কারণ এখানে যদি আমরা এখনই সচেতন না হই, আসলে মানে শতভাগ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেছে অনেক খামারে, এটা সত্যিকারে একটা অ্যালার্মিং বিষয়। তো আপনারা কি কি স্যাম্পল সাধারণত কালেকশন করে থাকেন খামার থেকে? আমরা সাধারণত খামার থেকে ফেসিস, ক্লোয়াকাল সব
কালেকশন করে মানে থাকি, মলদার রেকটাল থেকে এবং আপনারা স্যাম্পল নিয়ে সফট থাকেন। কালেকশন হ্যাঁ। করে থাকি। এছাড়াও আমরা লাইভ বার্ড মার্কেট থেকে সেখান থেকে আমরা স্যাম্পল কালেকশন সরাসরি করি। মুরগির বাজার থেকে বাজার যে থেকে আমরা মুরগি স্যাম্পলগুলো বিক্রয় হচ্ছে কালেকশন সেখান করে থেকেও থাকি। স্যাম্পল কালেকশন কালেকশন করে করে থাকি। আপনারা এই যে কালচার করতেছেন, কালচার করি। কালচার তারপর করার সেঞ্চুরি। পরে এখানে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে, আমাদের কিছু প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক আছে। এর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক আমরা মানুষেরও ইউজ করি, যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের ইউজ হয় না। বিশেষ করে আমাদের মানুষের ক্ষেত্রে আমরা যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করি, যেমন ম্যারোপেনাম, এই অ্যান্টিবায়োটিকটা দেখা যাচ্ছে যে 100% সেনসিটিভ, কারণ এটা মানুষের ক্ষেত্রে ইউজ হয় না। কিন্তু আমরা আমাদের পোলট্রি ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি, বিশেষ করে আমাদের এই পোলট্রি যেগুলোতে ঘনত্ব বেশি সেই এলাকাতে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক আমরা এ বাদেও কোনো খামারে 17টা থেকে 18টা অ্যান্টিবায়োটিক দিয়ে দেখছি, সেখানে মাত্র 2 থেকে 3টা অ্যান্টিবায়োটিক সেনসিটিভ এই পোল্ট্রি ফার্মে। তাহলে এটা তো একটা ভয়াবহ অবস্থা যে আসলে 17টা অ্যান্টিবায়োটিক দিয়ে সেখানে মাত্র 2 থেকে 3টি অ্যান্টিবায়োটিক কার্যকর আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে রোগ বালাই হয়েছে সমানে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, কিন্তু আসলে সেখানে কার্যকর হচ্ছে না। এবং এখন আসলে সময় এসেছে যে সঠিক ডায়াগনোসিস করে সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করে তারপরে এইসব ক্ষেত্রে যেখানে দীর্ঘমেয়াদী চিকিৎসায় দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, সেখানে অবশ্যই কালচার সেনসিটিভিটি করেই সেখানে আসলে অ্যান্টিবায়োটিক নির্ধারণ করে না নিলে ব্যবহার করা আমাদের উচিত। এই পোলট্রি শিল্প ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে। পোল্ট্রি শিল্প তো আসলে এটা মানুষের জন্যই, তো আলটিমেটলি তো এখান থেকে মানুষও ক্ষতিগ্রস্ত হবে। একদিকে পোল্ট্রি ফার্মাররা তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি এখান থেকে যে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া গুলো জন্মাবে সেটাও মানুষের জন্য ক্ষতিকর হবে। কাজে আমাদের এখন একটাই আমার মনে হয় যে সচেতনতা, হ্যাঁ, এবং আমাদের বিকল্প যে ব্যবস্থাগুলো যেগুলো আছে, বিকল্প যেমন এই যে বায়োসিকিউরিটি, পুষ্টি এবং ভ্যাকসিনেশন, এগুলো প্লাস পাশাপাশি জোরদার করা দরকার। পাশাপাশি এই যে মৃত মুরগি যেগুলো খামারে, এগুলোকে সঠিকভাবে ডিসপোজ করা, পাশাপাশি যে মুরগির থেকে যে লিটারটা যেটা গোবর সার হিসাবে বা জৈব সার হিসাবে ব্যবহার করা হয়, সেইটাকেও আসলে করে তারপরে সেটাকে ব্যবহার করা উচিত। তাহলে হবে কি যে আসলে এই জীবাণুগুলো রেজিস্ট্যান্ট জীবাণু আর তৈরি হবে না, পাশাপাশি আমাদের মানে রোগ বালাইয়ের প্রাদুর্ভাবটাও অনেকটা কমে যাবে এবং আমরা এএমআর প্রতিরোধ করতে পারবো এবং খামারি এবং মানুষ উভয়ে লাভবান হবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনার শত ব্যস্ততার মধ্যে যে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।